হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। এই, তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দাস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম পরে এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখছি না। বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো? কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটার ছুরি গলায় চালিয়ে দেব। এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশের তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে। কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? আপনি না আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ, আমাকে বাঁচাও। মেয়েটা তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবে তুমি? শুনেছি বাসর রাতে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিছু করতে পারে। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন। তা না করে মাঝখানে কোল বালিশ দিয়ে রাখছেন কার কাছে শুনছো? কেন? ভাবির কাছে। আর কি শুনছো? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলবে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না। তুমি কি আমাকে ড্রপ দিছো? আচ্ছা, কোল বালিশটা সরাও। মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। এই পিচ্চি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছি। ঘুমাও বলছি। হ্যাঁ, বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই, কতবার বলবো তোকে স্ত্রী হিসেবে মানি না? তারপরও এত প্যাস প্যাস করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। আচ্ছা, এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চি কতটা কাছে চলে এসেছে। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। এই মেয়ে বাসর রাতের সব জাগাচ্ছে। নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি। যত সব, হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে পচা বের হয়। দুধ তো বের হয় না। আল্লাহ, কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্চি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব? পিচ্চি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা, আপনি ঘুমান। আর আপনার হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রং ধনুর আভা বের হচ্ছে। এ কি, পিচ্চিটা ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা, তোমার নাম কি?
আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নামটা কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শুনেন, আমার নাম কারিমা জাহান কথা। আচ্ছা কথা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও টিস্যু, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনো দিন মানি না আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া নয়। এই বলে কোলবালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান নামে যাচ্ছে। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে। তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে এসে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি সাইফুল ইসলাম পারভেজ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব। এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি, কি যে করব। হ্যাঁ হ্যাঁ, আপনি না বললেন ঘুমাতে? এত ভারী ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমাই, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই, তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই গেল। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনোরকম কাপড়টা গায়ে রাখতে বলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি কাঁথার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই উঠো। কি হয়েছে? ওই, আমি তোর মা না। এই বলে জোরে ধাক্কা দিতেই কথার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। হ্যাঁ, আমি সত্যি কাপড় পরতে পারি না। হ্যাঁ, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দেব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। সাথীর মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলেজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। সাথীকে বললাম কিভাবে কথার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দেব বলেই সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। আমি যাওয়ার আগে দরজা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খোলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে না? মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দেব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্ছি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করবো আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না, তবে আমি সব শ্বশুরকে বলে দিব। কি বলবে শুনি? বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে আমাকে ডিভোর্স দিয়ে। আর না, মজা করছি। আমার বউটা কত কিউট। হ্যাঁ, মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ঢপ দিচ্ছ? আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ কথা বলো না। হুম, বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের সত্য? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করবা? আমি না তোমার বউ? বাসর রাতে কিছু করছো? না বিড়াল মারছো, না অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে।
এখন আবার লিপ কিছু করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দেব। বলবো যে তুমি। আচ্ছা বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই অনিচ্ছা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচিটা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচিটা শক্ত করে জড়িয়ে ধরে আমায় আছে। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাহির থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই কথাকে নিজের কাছে থেকে ছাড়িয়ে নিলাম। জান্নাত বলল যে, বাবা আপনাকে আজ অফিসে যেতে বলেছে। জান্নাতকে বললাম, বাবাকে বল আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচটার হাত থেকে বাঁচলাম। গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথে ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম, আজ সে আমার না। কেন যে আল্লাহ আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে? আমি সত্যিই বাঁচতে চাই না। যে জীবনে তোমাকে পাবো না, সেই জীবন রেখে লাভ কি বলো? প্লিজ থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টেই দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়েই কেঁদেই দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লিপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতে এই কলেজাটা কেঁপে উঠল। সাথীর হাতে ব্যান্ডেজ, বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দেবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হচ্ছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? সাথীর বলতে দেরি হয়েছে। পাগলিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমন ভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে আছে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাতেই যে আমার ঠাঁই। জানো রাজ, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকেও অনেক দূরে। আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না। আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা পারভেজ, তুমি না বলেছো ওই মেয়েকে ডিভোর্স দেবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দেবে। যদি ডিভোর্স না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। সাথীর কথাটা যেন কলিজায় গিয়ে বিঁধল। নিজের অজান্তে সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম কথাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্ছির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিস কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। এদিকে সন্ধ্যায় বাসায় এসে দেখি কথা কোথাও নেই। মা বলল ফ্রেশ হতে আসছে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি, তখনই এক চিৎকার। মাগো ভূত। কথার চিৎকারে কথার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা অন্যরকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলে দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছি, এই জন্য তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুসকে মুসকে আসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসিই পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন?
আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্চিটার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দেব। পিচ্চিটা কথাটা শুনে কান্না করে দিল। হেসকি দিতে দিতে বলল, পিচ্চিটার কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দেব। পিচ্চিটা কথাটা শুনে কান্না করে দিল। হেসকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিব তখনই বলল, ফারবাজ বাবা কথা মাথা খায়নি, কথা বলছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো, সারাদিন এত করে বলার পরও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে অজান্তেই মনটা খারাপ হয়ে গেল। পিচ্চি মেয়ের পাগলামি দেখে, আচ্ছা মা তুমি বসো, আমি কথাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই কথা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া স্ত্রী কি খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল পরিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও পিসিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। পিচিটাকে খাটে শুতে দিলাম। এদিকে পিচিটা খাটে শুয়ে থাকবার জন্য বললেও ধমক দিতেই আর কিচ্ছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ কথা আমার বুকের উপর শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাচ ভেদ করে পিচিটার মুখে পড়েছে। এত মায়াবী লাগে কেন মেয়েটাকে চাঁদের আলোয়? না দেখলে অজানায় থেকে যেত। হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছো? ওঠো বলছি। কথা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি আছে? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে? কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দেব? কথাটা বলতেই খাটে চলে গেল কথা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা একটা বাজতেই কথা ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই এখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দাটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম করে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। এই বন্ধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব ভেবেই পাচ্ছি না কিছু। কিন্তু সাথী কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল। সাথে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার সময় হচ্ছে, মিনিট 5 এর মাঝে ট্রেন আসবে। এদিকে সাথীকে ডাকছে, সাথী চোখ বন্ধ করে আছে। এদিকে বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাইক পড়ে আমার উপর। আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়েই যাচ্ছে।
সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবেই অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। আর বাইক সরানোর জন্য চেষ্টা করছি। এদিকে আল্লাহর নাম নিয়ে বাইক ধাক্কা দিতেই বাইক সরে যায়। এদিকে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এখনো হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করেই আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই, যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ ঝর্ণা ধারা নেমেছে। বিরহের অনলে প্রতিনিয়ত পড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সে কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পিছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটেই যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে আর আমি কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমিহীনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সেই স্বপ্ন অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ, তুমি আমাকে গলা টিপে হত্যা করো, আর নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো পারবেশ, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতিটা রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দিবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না প্লিজ প্লিজ। কান্না করতে করতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছে না, খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হেঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। হয়তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। পাগলিটা কেঁদে কেঁদে শার্টটা ভিজিয়ে ফেলছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি, কথাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবার জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি কথা ছোট বাচ্চার মতো কাঁদছে। কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে? ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিচ্ছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়? এদিকে কথাকে বাইকে উঠাতেই শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছি। কথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে করে সব বলল। রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5 বার ফোন দিয়েছে। অন্যদিকে কথার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে? কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কথা আমাকে ডাকছে। এই, ডাকতেছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এ নাও, হা করো, আমি খাইয়ে দিই। কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। খাবারের প্লেটটা ফ্লোরে পড়ে যায়। তুই কি চাস?
আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করেছিস না? আমাকে তুই এই মাসে ডিভোর্স দিবি। আমি তোকে এই মাসে ডিভোর্স দিব। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি, তাই বাবা মার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। কথা থেকে চেয়ে দেখে কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দুই নয়নে দেখতে মন চাচ্ছে না, দুই নয়নে দেখতে মন চাচ্ছে না কথাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথে মরতে বসেছিল। এই, তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার সামনে থেকে দূর হ প্লিজ। কথাটা বলেই শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে উজু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়েই নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কে দেখে দে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। মোনাজাত শেষে রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতেই অবাক হলাম। কথা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এই, কি হচ্ছে? ওঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কথা খুঁড়িয়ে হাঁটছি। কথা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছ কেন? মা রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাইছি। কথাটা বলে করুণ ভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথেও কক্সবাজারে যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি কথার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়েছে, বুকের ভিতর কেমন জানি চিনচিনে ব্যথা করতে লাগলো। দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় দিলাম। কি করছো এসব? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমাতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়, চলো দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। কথা আর কিচ্ছু বলল না। এদিকে কথা আর এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে সাথী গেল কক্সবাজার। রাতের বেলা রুমে শুয়ে আছি, হঠাৎ সাথীর ফোন ধরতেই বলল পাশের রুমে এসো। এদিকে পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে খেতে বলল। আমি কিছু না মনে করে খেলাম। সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মেলানোর আগে সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে আমাদের রুমে দিয়ে গেল। কথাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। কথা কখনো সাথীকে দেখেনি। এদিকে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। কথা আজ খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে নীল রঙের চুড়িতে কি অপরূপটাই লাগছে। কথার চোখে কাজল দেওয়াতে আরো মায়াবী লাগছে। কথা এসে খাটে বসতেই টান দিয়ে বুকে জড়িয়ে দিলাম। ঘটনা আকস্মিক ব্যবহারে কথা কিছুটা বিব্রত হলো। আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমি টাকা চাই না, আমার তো তোমাকে চাই। মনে মনে বললাম। কি বললে? না, কিছু না। শুনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নাম অনুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেললো। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। আমি কথার কানের কাছে মুখ নিয়ে বললাম, কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছে। দুষ্টামের ছলে কথাটা বললাম। কথা ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি কথার কপালে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম।
তারপর বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কথার কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ, পিছিটা এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। রাতের কথা মনে হতে লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি? আমি তো কথাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথায় কাজ করছে না। কথাকে আজ খুব খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথায় কাজ করছে না। কথাকে আজ খুব খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠলো। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সেই মেডিসিন না খাওয়াতে, তাহলে এমনটি আর হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দেবো, সেটা খাইয়ে দিও, তাহলেই হবে। তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাত্রে একটা পিল নিয়ে বললাম, খেয়ে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ। আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? তোমাকে মিথ্যা বলে লাভ নেই, ক্ষমা করে দিও। সেদিনের রাত্রে তোমার সাথে যা হয়েছে তার নিছক একটি দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নিবে। এদিকে আমার কথাটা শুনে আমার দুপা চাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চায় আপনি আরো একটা বিয়ে করেন। আমি কখনো কোনো দিন স্বামীর অধিকার চাইবো না। আপনার বাড়িতে 2টা কাজের মেয়ে রাখছে, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ, আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো। কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হয়। প্লিজ, একটা এতিম কিভাবে ফিরিয়ে দিয়েন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই কি করছো? পা ছাড়ো। আমি পারবো না, আমার জীবনে সাথী ছাড়া কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে। যদি না খাও, মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভ ধারণ করবে। এখন তোমার ইচ্ছা। প্লিজ, এমন কসম দিও না। আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে মাথা রেখে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না কথা, কিন্তু না, আমি আর কোনো কথা বললাম না। কথা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে কথা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয়, ঠিক তেমনই করে মুখে নিল। গ্লাস থেকে একটু পানি মুখে নিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। কথাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে কথাকে আমাদের দুজনের মাঝ থেকে সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পর কথা বলল। সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিমের কাছ থেকে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি কথার নামে লিখে দেবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য কথাকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? বাবু দেখো, আমি চাই না, কিন্তু তোমার বাবা কখনো কথা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যিই মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। জানো, তুমি কথাকে বিয়ে করার পর একটি রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। এতটা ভালোবাসার পরও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ, তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।
প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? হুম, জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের কোনো উপায় নেই। কথাটা বলে হাতটা নিয়ে সাথীর গলা চেপে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি। আমাকে গলা চেপে মেরে ফেলো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যেন পারবে, মেয়েরা সব ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া, তা হলো তার ভালোবাসার ভাগ। আমার সহ্য হয় না কথাকে। যে বুকে আমার থাকার কথা, সে বুকে সে মেয়েটা থাকে। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি, সে স্বপ্ন পূরণ করছে মেয়েটা। আমাকে তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রীর কথাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমিহীনা এই জীবন দিয়ে আমি কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাত পোঁছ দিল। হাত থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে চড় বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুফিয়ে কাঁপতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এইভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? কথাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাছ থেকে সরিয়ে আমার ময়না পাখিটিকে আপন করে নিব। বুকের ভেতর চাপা কান্নার আওয়াজ পেলাম। সাথীকে ছেড়ে দিয়ে সাথীর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেখি কথা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, হ্যাঁ, মন খারাপ আমার। আর তার কারণ তুই। পিছিটার দিকে তাকিয়ে দেখি কাঁদবে কাঁদবে ভাব। কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙতে দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকিয়েই চোখ কপালে উঠল। পিসিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি কথা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়, তাহলে আজ ইচ্ছা করে এমন করছে। আজ পিসিটাকে এত সুন্দর লাগছে, মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়েছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে কপালে ভালোবাসার পরশ এঁকে দেই। একই আমার গায়ে লিপস্টিকের দাগ। মনে মনে ভাবছি, আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। কথার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিক নেই। মনে মনে ভাবছি, পিসিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিসিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো কথা সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া অন্য কারোর জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী। তাই কথাকে কয়েকবার ডাক দিলাম, উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কসলিয়ে কসলিয়ে উঠল। আমি বললাম, কি ব্যাপার? আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছ? আমার না খুব ভয় করছিল। আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম। আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। আপনাকে মনে করেছিলাম এমনিই অনেক ভালো, কিন্তু ঘুমের ঘোরে আপনি যে এত ডেভিল! না, ডেভিল না, শুধু টেবিলের বস। আমার লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার আর কত জায়গায় করেছি, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন? এই পিচ্ছি, চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? হ্যাঁ, শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না, বিয়ে বসেছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচিটার কথা শুনে নিজের দিকে তাকাতে চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম কথাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়ে তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছি ডিভোর্স দিব। তারপরও কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস, তাহলে প্রয়োজনে তোকে খুন করে জেলে যাব। আপনাকে খুব কষ্ট দিয়েছে তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ।
মা ডাকটাও কখনো ডাকতে পারেনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে, কখনো বাবার কাছে চড়ে ঘুরতে পারিনি। পারবোই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিনি। আর এখন আসছে আপনাকে জ্বালাতে। জানেন, আত্মহত্যা মহাপাপ। সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাঁটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়ে পারিশ্রমিক হিসাবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়ে, তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আসি, কি করব, ভয় পাই তো। তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিবেন এই এতিমটাকে। পিসিটার কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিসিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়িতে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ে। কথা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজা দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে। আজ রাত্রে আমাদের এই রুমে আসবে না। আর আমাদের এই রুমে আজ রাত্রে আমাদের এই রুমে আসবে না, বিরক্তি করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও। এদিকে কথা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কথা চলে গেল। সাথে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, এদিকে আমার হাতটা সাথে স্পর্শকাতর জায়গায় সাথে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠোঁট জোড়া সাথের ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই কথা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। আমি সাথীকে ছেড়ে দিই। কথা দিকে তাকে বুঝতে পারলাম কাঁদছে। কথা ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু কথা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা। আমার ভালোবাসা সব সাথীর জন্য। কথা খাবার রেখে চলে গেল। চোখ দিয়ে পানি পড়ছে, দেখা গেল কথার। এদিকে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে যাই খেয়াল নেই। সাথে সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি বিথি সাথে আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। কথা যায় নামাজে বসে আছে, দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুফিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতে শুনলাম কথা বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ তাআলা, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাত নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে। তুমি তোমার মা বাবাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে কেউ নেই আমার। শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো হে মাবুদ। আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমাকে কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি ভালো লাগে তাও, আরো কষ্ট। আল্লাহ, আমি যা সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। আর আমি এতটাই অভাগী, জন্ম নেওয়ার পর না পেলাম মা বাবার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমত আর রহিম নামের দয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছো এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছো যার কেউ নেই তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ।
কষ্ট দিবে দাও, আরো কষ্ট দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না হে আল্লাহ। আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তবু তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। আমি তোমার এতিম গুনাহগার বান্দা, এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি আল্লাহ। আমি তোমার এতিম গুনাহগার বান্দা, এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি আল্লাহ। আমি এদিকে দরজার ওপাশ থেকে কথার মোনাজাত শুনে নিজের অজান্তে চোখের পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথী। তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলেই সাথী কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে যদি ছেড়ে যাও, তাহলে ফল কাটার ছুরি নিয়ে বলো, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও সাথীকে বাহু ধরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্টটা ভিজিয়ে ফেলছে। সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার হাতটা কাঁপছে, আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগায়, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। ওই পারভেজ, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেব। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ, এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ, প্লিজ মরার কথা বলবে না। আর আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা পারভেজ, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো? আমায় একটা পাপ্পি দিবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো, সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছা করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিচ্ছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে, চোখ খুলতেই দেখি ফোন আসছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি হিটলারটার ফোন। আমি ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নামই নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। কাম সারছে, সাথী এখনো আমার বুকের উপর শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে, মাথা কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমাবে? ওঠো এবার, এবার ওঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। সাথী চোখ কসলিয়ে কসলিয়ে উঠে বলল, কি হয়েছে? আমি বললাম, বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? যা হবার হবে, বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। সাথী শাড়িটা ঠিক করে রুমের বাহিরে এলো। আমি ভয়ে ভয়ে বাসার গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। সাথী, তুমি কিছু মনে করো না, পারভেজের বাবা এমন, সবকিছু সন্দেহের চোখে দেখে। আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। আমার তাড়া আছে আজ। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী চলে গেল। কথাকে ছোট্ট করে ধন্যবাদ দিলাম। কথা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকান। কথার কলেজে ক্লাস শুরু হয়েছে। কথাকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো কথাকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলে সাথী ফোন দেয় আর বলে,
কথাকে গাড়ি করে যেন কলেজে পাঠাই। সাথীর কথা মতো তাই করলাম। দুপুরে বসে আছি, হঠাৎ কথার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বার ছিল। প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে শেরপুর সরকারি হসপিটালে চলে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেছিলাম। কি থেকে কি হয়ে গেল। হসপিটালে গিয়ে দেখি মাথাটা কেমন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। আজ কথার দাফন, কথার লাশটা কাঁধে নিয়েছি, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরের সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে। মনে হচ্ছে কথাকে দাফন করে আসলাম। সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, পারভেজ, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো, সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। সাথে চলে গেল। কথার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন লাগে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথে সাথে কাটাবো। সাথীকে ফোন দিয়ে না পেয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথের রুমে চলে গেলাম। সাথের রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষের কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা দিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। সাথী আর তার ভাই রথক্রিয়ায় ব্যস্ত। হঠাৎ সাথী যা বলল তা শোনার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলাম। বাবু, কতদিন ধরে আদর করো না? প্লিজ একটু কাছে এসো। আমার বাবুটা কি হট! ইস, আমার বুঝি লজ্জা করে না? ওমা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে কিস করতে লাগলো, আর বলতে লাগলো পাশের রাতে কে আগে জড়ায় ধরছিল। আর আমরা তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মাঝে আবার কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথে ঠোঁট জোড়ার সাথে সজীবের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, যার জন্য আমার নিষ্পাপ বুক হারালাম। মন চাইছে কালনাগানিকে খুন করি। কথার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। এদিকে সাথী বলতে লাগলো, ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা কথাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটার রাজকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয় অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট ছিল। দেখতে হবে না বউটা কার? এখন শেষ একটা কাজ হচ্ছে, আমার জন্য পাগল পারভেজকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তা এ মাসেই পূরণ হবে। কথাগুলো শুনে বুকটা চিনচিনে ব্যথা করছে। মনে চাচ্ছে দুইটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী কথা আজ পরপরে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেঁসে যাব। তাই কৌশলে আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর কথার কথা খুব ভাবছি। মনে হচ্ছে কথা আমার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে বাবা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সবকিছু ঠিক করে দিবেন। রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই পিসিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলছে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। পারছি না এভাবে আর থাকতে। হঠাৎ ফোনটা বাজছে। ফোনের দিকে তাকিয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি।
বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। উম্মা, এতগুলা। আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কালনাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনে করে, কার্যকলাপ দেখতে পারেন মনে হয়। কেউ থুতু পর্যন্ত দিত না এ শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাঁটা তো নেই। চলো না বিয়ে করে নি। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন। খুব ইচ্ছে করে তোমাকে আপন করে নেওয়ার জন্য। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কি বলছো এসব? সুজিত তো আমার ভাইয়া। যে কেউ দেখে কালনাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নয়। সি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর হত্যার প্রতিশোধ দিব। তার আগে দেখ ভিডিওটা। যদি সাথীকে বিয়ে না করিস, বলবো সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি তুই। পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তো রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু, খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। বাবু, রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজী অফিসে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। বাসায় এসে কথার ছবিটা বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই যা দেখলাম, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। না, কারণ খবরে দেখলাম কাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন কথার পছন্দের নীল শার্টটা বের করতে আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা কথার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটা। প্রথম পাতা উল্টাতে নীল কালিতে লেখা দেখলাম। কাল আমার বাসর রাত ছিল। বাসর রাত সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমার বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি, মা বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকিটা জীবন কাটিয়ে দেব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেন সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে প্রথম যৌন সম্ভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল এনে নিয়ে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা উলট পালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার। আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানকে গর্ভধারণ করার জন্য। খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেই, বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছে। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে পারভেজ যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। পিছন দিকে তাকাতেই দেখি কথা কান্না করছে। এই কথা, কাঁদছো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এই পারভেজ, কি হয়েছে? কার সাথে কথা বলিস? মা, কথা বলো না। কথা কান্না করছে। ওকে আমি না খুব কষ্ট দিয়েছি মা। মা বাবাকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কথাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি।
শালার লেখাপড়া করে পাগল হয়েছে, আমাকে পাগল বলে, কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। রুমে শুধু আমি আর কথা। নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? নার্স বলল, আপনি এখন পাবনায় আছেন আপনার বউ কথার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন দিয়ে দিল। ঘুম থেকে উঠে দেখি কথা আমার দিকে তাকিয়ে হাসছে। মা আসছে। বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না, সাথে তোমাদের বৌমা কথাকেও নিয়ে চলো। বাবাও কাঁদছে। ও বাবা, কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু কথা ছাড়া। বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম। বাবা মাকে নিয়ে চলে গেল। তারপর নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। সব সময় কথার সাথেই কথা বলতাম। এদিকে আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন কথা আমার সাথে আর কথা বলে না। আমি জানি কথা মারা গেছে। মা বাবা বাসায় নিয়ে বলল, পারভেজ, বাবা তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হাসপাতালে ছিলে। এ 2 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকেদের ঋণ পরিশোধ করতে বাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাতে ভাড়া আছি। বাবার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে অফিসে কাজ করে। মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো জব করতে হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই কথার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না। কথার সেই দুষ্টামিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে কথার ছবি বুকে নিয়েই ঘুমাই, খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক কথার মতো। কি মায়াবী চাহনি! মনে হচ্ছে কথার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট। আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরি। কান ধরো। কান না ধরে বলবে, রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না, রাইসা নামের অর্থ হলো রানী। আমি না তোমার টিচার। টিচারকে কান ধরে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। আমি আর কি বলবো ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝোনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছো যেহেতু কান ধরো, বলো আর এমন অপরাধ হবে না। যদি না কান ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। রাইসার কথা শুনে কান ধরে বললাম, আমার ভুল হয়েছে, আর এমন ভুল হবে না। মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে। তুমি সত্যি অনেক ভালো। হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু চলে এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে নাও। এই যে স্যার, এটা আপনার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার আজকে আসি। হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরলো। লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি কথা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটা ঠিক এতটুকু বড়ই হতো। নিজের অজান্তে চোখের পাতাটা ভিজে উঠল। কথার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ।
বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার রুমে গিয়ে সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। ডাক্তার লোকটিকে বলল, এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, পেশাটা একটু বেড়েছে। বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে আমার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। ডাক্তার রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? পাশ থেকে লোকটি বলল, কাল স্কুলে আসার সময় গাড়ি দুর্ঘটনা হয়, প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবেন। কথাটা বলেই কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার, ঢাকার আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার জানি এই কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার জানি এই কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিরে পারভেজ, বাসায় যাবি না? দাঁড়িয়ে পড়লি যে? বাবার কথা শুনে খানিকটা চমকে বললাম, চলো বাবা। বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেয়। পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। কথা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ রক্ষা করতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা, বাদ দাও। এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই। আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। কথা, আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না, প্লিজ ছেড়ে যেও না আমায়। প্লিজ, আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করে দিয়ে কথাগুলো বললাম। চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তে কথার হাতটা ধরে ফেললাম। ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল কথা আমার গালে। হঠাৎ কি যেন পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে কথার ছবিটা পড়ে ভেঙে গিয়েছে, গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি কথাকে নিয়ে বাজে স্বপ্ন দেখছি। কথার মুখটা বারবার ভেসে উঠছে। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আপনাকে আজ আপনাদের বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় আসবেন। আজ আমাদের রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। একটা কাজের মেয়ে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো। রাইসা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, কথা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু কথা আবার বেঁচে আছে। কথা দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই কথার নাম ধরে ডাকতে গিয়েই গলাটা কেমন যেন ধরে এলো অন্যদিকে। পাশ থেকে কে যেন বলে উঠল,
তানিয়া, তোমার শাস্তি এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছে? আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব কথার হাত ধরে নামাচ্ছে, কথার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে কিন্তু কোনো কথা হয়নি। এদিকে রাইসার জন্মদিনে কেক কাটার পর কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম, পেছন থেকে তাকিয়েই দেখি কথা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রিজওয়ান রফিক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। আমি কি আর বলবো বুঝতে পারছি না। এটা আমার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে কথার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা কথা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই কথা, এটাই আমার পিচ্চি বউ কথা। এখন প্রায় প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, কথা। পরে খবর নিয়ে জানতে পারি অফিসে যায়, নিজের অফিস আছে। একদিন অফিসে যাওয়ার পথে কথার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। একটা পার্কে নিয়ে গাড়ি দাঁড় করালো। কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? হুম, বলেন কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার কথা। আমার মন বলছে প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার পারভেজ? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার কথা কি বলছেন এসব? আপনি এসব বলতে এসেছেন আমাকে? ছি, লজ্জা করে না? আমি মিথ্যা বলছি না। একের পর এক কথার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। কি আশ্চর্য! আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার কথা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য! আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটা। প্লিজ কথা, তুমি আমার কথা বলো, তুমি মিথ্যা বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলেই কথার হাতটা ধরে ফেললাম। কথা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে বলতে লাগলো, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের বউয়ের হাত ধরতে? আপনার কি বউ নেই? জানেনই আমার বর আর দুইটা মেয়ে আছে, তারপর আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শিখেনি, জন্মের দোষ রয়েছে আপনার। এদিকে তানিয়া, যাকে কথা ভেবে নিজের অজান্তেই হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার কথা না। নিজের প্রতি আজ প্রচন্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, আর ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতেই কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরো আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনি আমার কথা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই না? আচ্ছা আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছা করছে না, বুকটা ফেটে যাচ্ছে। বারবার কথার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে মাঝ রাস্তায় এসে পড়েছে জানি না। পেছন থেকে কে যেন ডাকছে। পিছন দিকে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরার কথা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন একটা ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়। আমি তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না।
কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচাও। আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। চোখ দুটি বন্ধ হয়ে আসছে, শত চেষ্টা করেও চোখ দুটি খুলতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কানে ভেসে আসছে কথার আজারি। বারবার কপালে চুমু খাচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর আর কিচ্ছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কথাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে পারভেজের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কি রে, মা কাঁদছিস কেন? কথা বলছিস না কেন? বাবা, পারভেজ অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে বাঁচান বাবা, আমার মেয়েটার কি হবে? মা, আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। কথার মুখে পারভেজের বাবার দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচে মাটি সরে গেল। কই গো পারভেজের মা, চলো হাসপাতালে যেতে হবে। আমাদের পারভেজ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে পারভেজকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কথা কাঁদছে। রফিক সাহেব ও আসছে, কথাকে বোঝাচ্ছে। কথা পারভেজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ও যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা পারভেজকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই কথা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছে? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। ডাক্তার চোখ থেকে পানি ঝেড়ে দিয়ে বলল, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের করার কিচ্ছু নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে কথার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার, আমি কি পারভেজের সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে কথা ডাক্তারের কথা মতো পারভেজের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। সারা মুখে ব্যান্ডেজ করা, মুখের অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে কথার কাছে। পারভেজের মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। কথা কিছু না ভাবতে পেয়ে পারভেজের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, পারভেজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ের নাম হয় রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনা করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। সমানে পায়ে চুমু খাচ্ছে কথা। এদিকে পেছন থেকে এসব নার্স দেখে নিজেই অজান্তে কেঁদে দিয়েছে। নার্স বলল, বোন প্লিজ এভাবে কান্না করো না, আল্লাহকে ডাকো, রোগীর ক্ষতি হবে না। নার্সের কথা শুনে পারভেজের পা ছেড়ে দিলাম। কলিজাটা ফেটে যাচ্ছে। বাসা থেকে ফোন দিল, রাইসা নাকি কাঁদছে তার বাবার জন্য। কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে পারভেজ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম হসপিটালে আসার সময় আপনার হাতে ডায়েরিটা ছিল। কথা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবাই অ্যাক্সিডেন্ট করেছে, তাও তোমার জন্য। তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো। সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি, তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকে বাবাইয়ের ছবি দেখিয়ে বলেছ ওটা তোর বাবা। যেদিন বাবাইকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমায় মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো,
আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি। কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যিই তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার পারভেজের কথা মনে পড়ছে। রফিক ভাইয়া কিছু বলছে না, শুধু বলল। মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে। আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো পারভেজ একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। আমার এই হৃদয়ে লিখেছিলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই ওগো হৃদয় রাগিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী, তোমার অবুঝ ভালোবাসাকে অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জীবন জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন তোমাকে আমার করে পাই। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশে তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয়াঙ্গিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না আমাকে, আমি যে আর পারছি না তোমার বিরহে। এসব বলে কাঁদতাম, কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, আমার খুব ইচ্ছা করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ। জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগী, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনো সেই রাতের কথাগুলো বলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম, তখন সত্যিই ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন শুনেছিলাম তুমি কথা নও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে, তখন মনে হয়েছিল কেউ যেন কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি, আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক কি করলাম, তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কষ্টটা আরো বেশি হয় যখন তোমার মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমার সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে কথাগুলো লিখতে। ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আজকে কথার একটা মিথ্যার জন্যই পারভেজের মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে কথার কানে বারবার বাজছে। পারভেজের শেষ কথাগুলো হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেল। কথা রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে, খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা রাগ করে না, খেয়ে নাও। আমাকে মা বলবে না, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা, মা আমার, তোমার বাবার কিচ্ছুই হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে খাবো না। হঠাৎ সবুজকে আসতে দেখে কথা ভাইয়া বলে কেঁদে উঠলো। ভাইয়া, পারভেজ বাঁচবে না, পারভেজকে ছাড়া আমিও যে বাঁচবো না। সবুজ কথাকে বুকে নিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে দেখতে পারি না। বাবা আমাকে ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতে হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্টাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখে চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন কথা। কিন্তু সে সময় তানিয়াকে গাড়ির নিচে পিষ্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল, তাই যখন দেখলাম তানিয়া রাস্তায় পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতাম, কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার শার্টে ভেসে যাচ্ছিল, তখন বুঝেছি
আপন মানুষদের রক্ত শুধু শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর পারভেজের বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে কথা বানিয়ে পারভেজের বাড়িতে পাঠাই। আর রিচি পায় তার মাকে। রিচির বাবার রফিক ভাইয়ার সাথে সব প্ল্যান করি। কিন্তু এজন্য যে পারভেজ আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনোই এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। হঠাৎ রাইসা দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবাইয়ের কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবস করতে হবে। কথাকে কিছু বলতে দেওয়ার আগেই রাইসা কথাকে জোর করে গাড়ি তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। কথা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই পারভেজের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। সত্যি বাবা, পারভেজের ছাড়া আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়ে বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বাবাই, তুমি আমাকে বুকে নিবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ একটা নার্স এসে বলল, মামনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো। দেখছেন না আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবেন না, বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে? তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই, স্কুলের সব মেয়েরা তার সব বাবাই স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়। তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এসব কিচ্ছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে? প্লিজ বাবা, কথা বলো। আর চুপ করে থেকো না। আমাকে বুকে নাও, তোমার বুকে যেতে খুব ইচ্ছে করছে। ও বাবাই, এত অভিমান কিসের তোমার? মা কাঁদছে বাবাই। বাবা, মা তোমার জন্য রাতে কান্না করে। আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘরেও কান্না করে। তুমি দেখো দাদুভাই কাঁদছে। কথা বলবে না আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে আমায়। তুমি খাইয়ে দিবে আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবা, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আমার বুকের মাঝে ব্যথা করছে বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কথার সাথে মনে হচ্ছে তার কলেজাটাও ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর পারভেজ কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই পারভেজ কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কথাটা শুনেই কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। কথাটা শুনেই কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই কথাকে নিয়ে বেডে শুয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে পারভেজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। পারভেজের স্যালাইন দেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ ডাক্তার এসে পারভেজের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। স্যালাইনটা খুলে দিয়ে বলল, পারভেজ আর কোনোদিনও ফিরবে না। যা ভেবেছিলাম তাই হলো। কথা ভাবতে পারছে না পারভেজ মারা গেছে। সবাই কান্না করছে। কথা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, কথা বলো বাবাই। কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহকে পিচ্ছি বলে আমার চোখে পানি দেখে না। ও আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি। তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো, বাবাই আমার সাথে অভিমান করেছে। আমাকে কোলে নেয় না, আদর করে না। আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই, কথা বলো। মা, মা দেখো, বাবাই কথা বলছে না। বাবাইকে বলো কথা বলতে। আমাদের আর কিছু করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন। আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। কলিজা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য পারভেজ সারা জীবনের জন্য হারিয়ে গেল কথার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায়? বলো না মা, বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? রাইসার কথা শুনে কথার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে কথা। রাইসাকে কি বলবে? সে উত্তর যে কথার জানা নেই।
এদিকে পারভেজকে কবরে নামালে কথা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেব না। তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে কথা চিল্লানি শুনে পারভেজের বাবা কথাকে গিয়ে বলল, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা, পারভেজকে কবর দিয়ে দিচ্ছে। পারভেজকে প্লিজ কবর দিতে দিন না। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা, সত্যি। ওকে ছাড়া আমি মারা যাবো। মারে, তুই স্বপ্ন দেখছিস, পারভেজ বেঁচে আছে। ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই পারভেজকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা, পারভেজ কোথায়? পারভেজের বেডে। কথা দৌড়ে পারভেজের বেডে গিয়ে দেখে রাইসা পারভেজের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন আছে। কথা পারভেজের কপালে চুমু দিয়ে পারভেজের পা ধরে কাঁদতে লাগলো, প্লিজ তুমি আমাকে ছেড়ে দেও না, কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। কথা দুরাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করতে লাগলো। হে পরম করুণাময় আল্লাহ তাআলার রহিম রহমান, এই যে শেষ রাতে পৃথিবীর সকল মানুষের যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি। বাবার স্নেহ কি জিনিস কখনোই তা পাইনি মায়ের ভালোবাসা, একমাত্র অবলম্বন স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নেই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিনও বলিনি বা অভিযোগ করিনি। মা বাবাকে কেন কেড়ে নিলে? আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবা হারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। হু আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও এ আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দিও না। ভোরের আলো পড়তেই কথার ঘুম ভেঙে যায়। কথা দৌড়ে যায় পারভেজের বেডে। কথা গিয়ে দেখে পারভেজের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল, পারভেজ আর ফিরবে না, কথাটা বলেই ডাক্তার চলে গেল। কথা চিল্লায়ে কাঁদছে, না, আমার পারভেজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। পারভেজের 2টি পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকে যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। কথা পারভেজের পা জড়িয়ে ধরে কাঁদছে। কথা কাঁদতে কাঁদতে কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন কথাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কথা চেয়ে দেখে পারভেজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এদিকে পারভেজ বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি বউটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার পিচ্চিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্ট, কথাটা বলে। পারভেজের বুকে মুখ লোকালো। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক কেন, কষ্ট দিলে আমায়। তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সবকিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে অ্যাক্সিডেন্ট সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো 12 রাত বাকি। আর এখন আর আমি কিন্তু পিচ্ছি না। আমি হেসে দিয়ে কথাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ রাইসা এসে বলল, বাবাই মাকে আদর করে, আমায় করবে না? রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।